গুড মর্নিং স্টুডেন্টস, মার্টিন লুথার কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা ভাইরাসের গঠন, ভাইরাসের বেশ কিছু উপকার এবং অপকারিতা, বেশিরভাগই অপকারিতা এ সম্পর্কে জেনেছিলাম এবং অনেকগুলো রোগ সম্পর্কে জেনেছিলাম। তো তোমাদের বইতে মূলত ভাইরাস এর ঘটিত কিছু রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা সেই বিষয়েই আলোচনা করব। চলো শুরু করি। মূলত ভাইরাস ঘটিত রোগ বলতে আমরা বুঝি মানুষ, গাছপালা, পশু পাখি সহ সব জীব সম্প্রদায় ভাইরাস দ্বারা যে সকল অসুখে আক্রান্ত হয় সেগুলোকেই ভাইরাস ঘটিত রোগ বলে, বা যে সকল রোগের সৃষ্টিকারী বস্তু হিসেবে ভাইরাস প্রধান ভূমিকা পালন করে তাদেরকেই ভাইরাস ঘটিত রোগ বলে থাকে। তো প্রথম যে ভাইরাস ঘটিত রোগ নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে ভাইরাল হ্যাপাটাইটিস। এটা মূলত আমরা গ্রাম বাংলায় জন্ডিস নামে পরিচিত বা চিনে থাকি। সাধারণত এক ধরনের ভাইরাস দ্বারা লিভার আক্রান্ত হওয়াকেই আমরা হ্যাপাটাইটিস বলে থাকি। ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে লিভার প্রদাহ হলে তাকে ভাইরাল হ্যাপাটাইটিস বা সংক্ষেপে হ্যাপাটাইটিস বলা হয়। এটি জন্ডিসের অন্যতম প্রধান কারণ। মূলত পৃথিবীর মোট জনসংখ্যার 3% এবং বাংলাদেশে প্রায় 40 লক্ষ লোক এই রোগে আক্রান্ত হয়ে থাকে। তো দেখা যায় যে 85% ক্ষেত্রে এই ভাইরাল হ্যাপাটাইটিস বা ভাইরাস দ্বারা যেই লিভারটা স্থায়ীভাবে একটা আক্রমণ হয় এবং 10 থেকে 15 বছরের মধ্যে জটিলতা দেখা দেয়। সাধারণত রোগের প্রাথমিক যেই কারণগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পেরেছেন সেগুলোর মধ্যে রয়েছে হ্যাপাটাইটিস বি। সবচাইতে বেশি যেই অসুখটা দেখা যায় যেই কারণে হয় সেটা হচ্ছে এই হ্যাপাটাইটিস বি ভাইরাস, যেটাকে সংক্ষেপে HBV বলা হয়। এছাড়া মৃদু আকারের জন্ডিস যেটা হচ্ছে হ্যাপাটাইটিস এ ভাইরাস, HAV, এবং হ্যাপাটাইটিস সি ভাইরাস খুবই মারাত্মক ভাইরাস, যাকে তুষের আগুন বা নীরব ঘাতকের সাথে তুলনা করা হয়েছে। মূলত আক্রান্ত রোগী সুচিকিৎসার অভাবে অধিকাংশ সময়ই এই হ্যাপাটাইটিস সি এর ক্ষেত্রে মারা যায়। এই কারণে এটাকে তুষের আগুন বা নীরব ঘাতক বলা হয়। এছাড়া হ্যাপাটাইটিস ই ভাইরাস এবং হ্যাপাটাইটিস ডি ভাইরাস নামক দুইটি ভাইরাস দিয়ে মূলত হচ্ছে লিভার প্রদাহ হয়ে থাকে। তো এটাও খুবই মারাত্মক কিছু ভাইরাস। এই হ্যাপাটাইটিস সি থেকে শুরু করে ডি এবং ই প্রত্যেকটা ভাইরাসই কিন্তু খুবই মারাত্মক এবং মারা যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায় এই তিনটা ভাইরাসের ক্ষেত্রে। এবং হ্যাপাটাইটিস এ ভাইরাস তুলনামূলক কম দেখা যায় এবং হ্যাপাটাইটিস বি ভাইরাস বেশি দেখা যায়, এবং এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। হ্যাপাটাইটিস বি ভাইরাস মূলত হচ্ছে একটি ডিএনএ ভাইরাস, যা কিনা দ্বিসূত্রক এবং বৃত্তাকার। চলো দেখি এটার। হ্যাপাটাইটিস বি ভাইরাস, হ্যাপাটাইটিস এ ভাইরাস, হ্যাপাটাইটিস সি, ডি এবং ই ভাইরাস, এই ভাইরাসগুলো সম্পর্কে আমরা আলোচনা করতেছি। মূলত দেখা যাচ্ছে এখানে এই যেই হ্যাপাটাইটিসের ভাইরাসগুলো, এটার ভাইরাল গ্রুপটা কিন্তু এক একটার ক্ষেত্রে এক এক রকম। হ্যাপাটাইটিস এ ভাইরাস যেটা সেটা হচ্ছে মূলত এন্টারো ভাইরাস। হ্যাপাটাইটিস বি ভাইরাস যেটা সেটা হচ্ছে হ্যাপাটিড ডিএনএ ভাইরাস। হ্যাপাটাইটিস সি ভাইরাস যেটা এটা মূলত এক ধরনের ফ্ল্যাভি ভাইরাস। হ্যাপাটাইটিস ডি ভাইরাস এটা অসম্পূর্ণ ভাইরাস, অর্থাৎ এটার প্রোটিনটা হচ্ছে সুস্পষ্টভাবে সুগঠিত হয় না। আর হ্যাপাটাইটিস ই ভাইরাস যেটা এটা হচ্ছে ক্যালিসি ভাইরাস এক ধরনের। এটা মূলত ভাইরাসের বিভিন্ন ক্যাটাগরিজেশন অনুযায়ী হচ্ছে পৃথক করা হয়েছে। দেখা যায় যে হ্যাপাটাইটিস এ ভাইরাস কিন্তু একটা আরএনএ ভাইরাস, অর্থাৎ নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে আরএনএ থাকে। আমরা যেটা সবচাইতে বেশি দেখি হ্যাপাটাইটিস বি ভাইরাস, সেটা মূলত একটি ডিএনএ ভাইরাস। হ্যাপাটাইটিস সি ভাইরাস এটাও আরেকটি আরএনএ ভাইরাস। এছাড়া ডি এবং ই দুইটা ভাইরাসই হচ্ছে আরএনএ ভাইরাস। আয়তন যথাক্রমে দেখা যায় যে 27 ন্যানোমিটার, এটা হ্যাপাটাইটিস বি ভাইরাস 42 ন্যানোমিটার, এটা হচ্ছে হ্যাপাটাইটিস সি ভাইরাস 30 থেকে 38 ন্যানোমিটার, হ্যাপাটাইটিস ডি ভাইরাস যেটা সেটা হচ্ছে 35 ন্যানোমিটার,
এবং হ্যাপাটাইটিস ই ভাইরাস যেটা সেটা হচ্ছে 27 ন্যানোমিটার। সূত্রিকাল এটাও এক একটা ভাইরাসের ক্ষেত্রে এক এক রকম, অর্থাৎ ভাইরাসটা দেহে প্রবেশ করার পরে রোগের সেই সিমটমটা প্রকাশ হওয়ার আগ পর্যন্ত যেই সময়টা সেটাকে বলা হয় মূলত সুপ্তিকাল। হ্যাপাটাইটিস এ ভাইরাসের ক্ষেত্রে যা কিনা 14 থেকে 28 দিন, হ্যাপাটাইটিস বি ভাইরাস ক্ষেত্রে এটা হচ্ছে 45 থেকে 180 দিন পর্যন্ত হতে পারে। হ্যাপাটাইটিস সি ভাইরাস এটা 14 থেকে 180 দিন হতে পারে। এছাড়া হ্যাপাটাইটিস ডি ভাইরাস 21 থেকে 49 দিন, হ্যাপাটাইটিস ই ভাইরাস 21 থেকে 56 দিন পর্যন্ত হতে পারে। তো এই সকল ভাইরাস মূলত খুবই মারাত্মক। এগুলো অনেক দিন সুপ্তাবস্থায় থাকে শরীরে, পরে দেখা যায় যে এক সময় শরীরে প্রকাশ পায় এবং যা তখন আসলে চিকিৎসা করার সিচুয়েশনটা তখন থাকে না, অনেক ক্ষেত্রে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এই ক্ষেত্রে আমরা অবশ্যই প্রতিরোধের দিকে বেশি নজর দেব। মূলত এখানে ভাইরাসটা কিভাবে সংক্রমিত হচ্ছে এবং হ্যাপাটাইটিস বি ভাইরাসের কথা যেটা সবচাইতে বেশি ছড়ায়, যেটা হচ্ছে প্রায় 85% ক্ষেত্রেই দেখা যায় যে হ্যাপাটাইটিস বি ভাইরাসের আক্রমণটাই বেশি দেখা যায়। তো সেই ক্ষেত্রে হ্যাপাটাইটিস বি ভাইরাস মূলত একটি ডিএনএ ভাইরাস। এটি দ্বিসূত্রক এবং বৃত্তাকার ভাইরাস। এটার প্রোটিন আবরণ মূলত একটি এবং পাতলা একটা আবরণ দ্বারা আবৃত থাকে। ছড়ানোর সবচাইতে কমন যেই প্রসিডিওর বা কৌশল সেগুলোর মধ্যে খুবই মারাত্মক হচ্ছে মায়ের দুধ পানের মাধ্যমে শিশু দেহে এটি আক্রান্ত হয়। অর্থাৎ সেই ক্ষেত্রে মা কিন্তু একজন ভেক্টর হিসেবে কাজ করে, অর্থাৎ মায়ের যদি হ্যাপাটাইটিস বি ভাইরাস তার শরীরে থেকে থাকে, সেটা সুপ্তাবস্থায় অনেক সময় থাকে, তো সেই ভাইরাসটা কিন্তু দুধের মাধ্যমে শিশু দেহে যায়। দ্বিতীয়ত, হ্যাপাটাইটিস আক্রান্ত কোনো রোগীর শরীরে ইনজেকশন ইউজ করা হয়েছে বা সিরিঞ্জ ইউজ করা হয়েছে, এরকম কোনো ইনজেকশনের সিরিঞ্জ কোনো সুস্থ ব্যক্তির দেহে যদি প্রবেশ করানো হয় তাহলে ইনজেকশনের সিরিঞ্জের মাধ্যমেও এই ভাইরাসটা ছড়াতে পারে। এছাড়া অনিরাপদ যৌন মিলনের ফলেও এই ভাইরাসের সংক্রমণ দেখা যায়, একজনের শরীর থেকে অন্যজনের শরীরে সংক্রমিত হতে পারে। মূলত রোগের লক্ষণ বলতে অনেক ধরনের লক্ষণ এক্ষেত্রে খুবই মারাত্মক হয়ে যায়। প্রথম দিকে এই রোগ দেহে প্রবেশ করে এবং লিভার সেলকে আক্রান্ত করে এবং এই ভাইরাস কর্তৃক আক্রান্ত হওয়ার পর প্রথম দিকে সাধারণত কোনো লক্ষণ প্রকাশ পায় না, কারণ এই ভাইরাসের সুপ্তিকাল আমরা জানি অনেক দিন, প্রায় 45 থেকে 180 দিন হয়ে থাকে। এর ইনকিউবেশন পিরিয়ড এত বেশি হওয়ার জন্য সাধারণত লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পায়। তবে লক্ষণ সাধারণত 45 দিনেও প্রকাশিত হতে পারে, সেটা 180 দিনেও প্রকাশিত হতে পারে। অর্থাৎ দেখতেছি যে এক্ষেত্রে লক্ষণটা কিন্তু আক্রান্ত হওয়ার অনেক আগেই সে ভাইরাস দ্বারা আক্রান্ত ছিল, সে জানে না বা বোঝে না। রোগী কিন্তু এক্ষেত্রে জানতেও পারে না সে যে হ্যাপাটাইটিস দ্বারা আক্রান্ত হয়ে গিয়েছে। এক্ষেত্রে দেখা যায় প্রথমে জ্বর আসে, জ্বরটা হচ্ছে ধীরে ধীরে আসে এবং সেক্ষেত্রে মাথা ব্যথা থাকে, কখনো কখনো সেটা পেট ব্যথায় রূপ নেয়, ক্ষুধা কম লাগে এবং খাবারের অরুচি থাকে, বমি বমি ভাব থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে শরীর প্রচুর দুর্বল হয়ে যায় এবং পাতলা পায়খানাও তার হতে পারে। চোখের সাদা অংশ এবং দেখা যায় যে বেশ কিছু ক্ষেত্রেই তার প্রস্রাব হলুদ হয়, চোখের সাদা অংশ এবং শরীর হলুদ বর্ণ ধারণ করে থাকে। তো এক্ষেত্রে দেখা যায় যে মাঝে মাঝে যে প্রস্রাব হলুদ হচ্ছে বা এটা হচ্ছে এবং পায়ে পানি জমে যায় এবং চোখে দেখা যায় চোখের যে সাদা বর্ণটা সেটা হলুদ বর্ণ বেশি হতে দেখা যায়। তাই এই ধরনের কোনো সিমটম দেখা দিলে তার ব্লাড টেস্ট করাটা হচ্ছে স্বাভাবিক দরকারি হয়ে যায়। কখনো কখনো দেখা যায় পেটে এবং পায়ে পানি জমে এবং এই ক্ষেত্রে জিনিসটা কিন্তু খুবই মারাত্মক সিচুয়েশনে চলে গিয়েছে বলে ধারণা করা হয়। আক্রান্ত ব্যক্তি সবসময় অসুস্থ অনুভব করে এবং দুর্বল অনুভব করে, শেষ পর্যন্ত দেখা যায় লিভার সিরোসিস পর্যন্ত হতে পারে এবং লিভার ক্যান্সারের জন্য এটি কিন্তু মারাত্মক একটা কারণ হয়ে দাঁড়ায় এই হ্যাপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাসের সংক্রমণ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে
রক্তে হিমোগ্লোবিনের মাত্রা এবং এই রক্তে বিলিরুবিনের মাত্রা এবং এসজিপিটি এর মাত্রা বৃদ্ধি পায়। তাই এই দুইটা রক্তের টেস্ট যদি আমরা করি, পরীক্ষার মাধ্যমে নির্ণয় করলেই বোঝা যায় যে এই রোগটা হয়েছে। এছাড়াও অনেক সময় এইচবিএস এজি, এটা হচ্ছে রক্তের এইচবি সারফেস অ্যান্টিজেন টেস্ট, এই টেস্টটাও অনেক সময় হেপাটাইটিস বি ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করে। লিভার ক্যান্সারের জন্য মূলত হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণ মূলত হচ্ছে মুখ্য কারণ হিসেবেই অনেকে ধারণা করে থাকেন। তো এটা খুবই মারাত্মক একটি ভাইরাস। এছাড়া যেহেতু আমরা দেখতেছি এটা সত্যিকার অনেক বেশি, এবং সেই ক্ষেত্রে আমরা এটার প্রতিরোধটার দিকেই বেশি নজর দেওয়া উচিত আমাদের। আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সো প্রতিরোধটা দিকে যদি আমরা বেশি নজর দিই তাহলে আমরা অনেকাংশেই এটা থেকে বেঁচে থাকতে পারবো। যেহেতু এটার খুবই মারাত্মক, লিভার ক্যান্সার পর্যন্ত এটার হতে পারে এই অসুখ, এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার ফলে। এবং লিভার যেহেতু আমাদের শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক, যেটাকে বলা হয় রাসায়নিক পরীক্ষাগার বা হচ্ছে রসায়নাগার, বা সবচাইতে বড় বিপাকীয় এবং সঞ্চয়ী ভূমিকা পালন করে আমাদের এই লিভার। দ্যাটস ওয়াই এই লিভারটা যেহেতু আক্রান্ত হওয়াটা মানে আমাদের দেহের বিশাল একটা ক্ষতি হয়ে যাওয়া। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রতিরোধগুলোর মধ্যে আমি এখানে খুব সহজ এবং সংক্ষিপ্ত প্রতিরোধ লিখেছি। প্রতিরোধের একমাত্র যেই উপায় সেটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন গ্রহণ করা। যদিও এই ভ্যাকসিন সবাই গ্রহণ করতে পারে না। হেপাটাইটিস বি এর ভ্যাকসিন এর ডোজ মূলত হচ্ছে 4টি। প্রথম 3টি 1 মাস পর পর দিতে হয় এবং চতুর্থটির প্রথম ডোজ থেকে প্রায় 1 বছর পরে দিতে হয়। তো 5 বছর পর আবার বুস্টার ডোজ নিতে হয়। তো এই চিন্তা করে দেখা যায় যে এর মাধ্যমে শরীরে হেপাটাইটিস বি ভাইরাসের বিপক্ষে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে, একটা লং টার্ম। এই কারণে এটাকে বলা হয়েছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। রক্ত পরীক্ষা করে যদি এইচবি সারফেস অ্যান্টিজেন পজিটিভ হয় তাহলে বি ভাইরাসের আক্রান্ত বলে ধরে নেওয়া হয় এবং তখন তাকে আর ভ্যাকসিন দেওয়া যায় না। অর্থাৎ কারো যদি শরীরে আগে থেকেই এই এইচবিএস এজি, অর্থাৎ যেটা আমরা টেস্টের ক্ষেত্রে বললাম যে এইচবি সারফেস অ্যান্টিজেন ভাইরাস যদি তার শরীরে দেখা যায়, অর্থাৎ ভাইরাস হেপাটাইটিস বি ভাইরাসের উপস্থিতি যদি জানা যায়, তাহলে কিন্তু এই পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন তার গ্রহণ করতে সে পারে না। তো আমরা আগেই দেখেছি যে মা থেকে শিশুতে এই রোগ ছড়াতে পারে, তাই সাবধান হতে হবে অবশ্যই এই ক্ষেত্রে। এবং রক্ত দেওয়া এবং নেওয়া এই ক্ষেত্রেও যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আমরা দেখেছি যে সিরিঞ্জের মাধ্যমে যেটা দিয়ে রক্ত দেয় বা নেয় সেইটা দিয়েও কিন্তু এটা ছড়াতে পারে। অনেক ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তির সাথে যৌন মিলন এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। যৌন মিলন সেক্ষেত্রে করা যাবে না, অথবা যথাযথ প্রোটেক্টিভ সিস্টেম ইউজ করতে হবে। এছাড়া দেখা যায় যে ব্যক্তিগত দ্রব্য আমরা যেটা রেগুলার ইউজ করি, যেমন টুথব্রাশ, এর সাথে আমাদের শরীরে আমাদের মুখের স্যালাইভা আক্রান্ত থাকে, অনেক সময় ব্লিডিংও হয়, সেটাও টুথব্রাশের মধ্যে লেগে যায়। রেজার, যেটা দিয়ে শেভিং রেজার, যেটা সেখানেও অনেক সময় ব্লাড কন্টামিনেট হয়, ব্লাড লেগে যেতে পারে। নেইল কাটার, এখানেও অনেক সময় ব্লাড লাগতে পারে। এছাড়া রক্ত গ্রহণের যে সকল যন্ত্রপাতি সেগুলো যদি হেপাটাইটিস বি আক্রান্ত ব্যক্তি বা হেপাটাইটিস আক্রান্ত রোগী যদি ইউজ করে এবং সেই যন্ত্রটা অন্য কারো শরীরে যদি সেম টাইম ইউজ করা হয়, এটা থেকে বিরত থাকতে হবে। এছাড়া চুল কাটার সময় অনেক সময় দেখা যায় যে সেলুনে দেখা যায় যে একটা ব্লেড এটা আরেকজন ইউজ করে, একটা ব্লেড দিয়ে একজন বা দুইজনকে অনেক সময় ইউজ করা হয় চুল কাটার ক্ষেত্রে। তো সেইটা কখনোই করা যাবে না। সেই ক্ষেত্রে অবশ্যই ব্লেডটি চেঞ্জ করতে হবে, অর্থাৎ চুল কাটার সময় প্রতিজনের জন্য আলাদা আলাদা ব্লেড ব্যবহার করতে হবে। সর্বক্ষেত্রে ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করতে হবে এবং শেভ করার সময়ও এই যেই ব্লেড ইউজ করা
সেম ব্লেড ইউজ করা যাবে না, আলাদা আলাদা ব্লেড ইউজ করতে হবে। এছাড়া ব্যক্তিগত কিছু টয়লেট্রিজ দ্রব্য যেমন টুথব্রাশ, রেজার, নেল কাটার, রক্ত গ্রহণের যন্ত্রপাতি, এগুলো একজনেরটা একজন ব্যবহার না করাটাই বেটার। সো এই সকলের কাজের মাধ্যমে আমরা মূলত রোগ প্রতিরোধ ব্যবস্থাটা আমাদের শরীরে তৈরি করতে পারি। এছাড়া আমাদের সব ক্ষেত্রেই এই সকল বিষয় যাতে সঠিকভাবে মানা হচ্ছে কি না, আমাদের ফ্যামিলির সবাই করছেন কি না, সেদিকে আমাদের নজর রাখাটা খুবই জরুরি। এবার চলো আসি প্রতিকার বা চিকিৎসার কী ব্যবস্থা আছে। মূলত এটা আসলে কোনো চিকিৎসা সুনির্দিষ্টভাবে নেই, কার্যকরী চিকিৎসা নেই। আক্রান্ত চিকিৎসক প্রথমে আক্রান্ত যদি ধরা পড়ে অবশ্যই তাকে তাই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্বাভাবিকভাবে ট্রিটমেন্টের গেলে রোগীকে 10 থেকে 12 দিন পূর্ণ বিশ্রাম নিতে বলা হয়ে থাকে। এর কারণ এর সাধারণ কোনো কার্যকরী চিকিৎসা ব্যবস্থা এই ক্ষেত্রে নেই। নিয়মিত সুস্থ থাকা যায় কিন্তু সম্পূর্ণ আরোগ্য হওয়া যায় না। অর্থাৎ সে 10 থেকে 12 দিন তাকে পূর্ণ বিশ্রামে রাখা হয়, তাকে চিকিৎসা দেওয়া হয়। মূলত এটা একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা। রোগ হয়ে গিয়েছে তাই নিয়ন্ত্রণে রাখা হচ্ছে, কিন্তু সে কিন্তু সম্পূর্ণরূপে ভাইরাস থেকে মুক্ত হচ্ছে না। তাই এক্ষেত্রে তাকে গ্লুকোজের শরবত খাওয়ানো যেতে পারে। ভেষজ বেশ কিছু পাতা আছে, যেমন অরহর পাতা, ভুই আমলার পাতা, অনেকে নিম পাতার রস ইত্যাদি খাওয়ালে মূলত কিছুটা উপকার পেয়েছেন বলে অনেকেই দাবি করে থাকে। অনেকে ডাবের পানি খেয়ে থাকেন। তো এই সকল ভেষজ পাতার রস খাওয়ালে উপকৃত হয়, কারণ তার শরীরে গ্লুকোজের প্রচুর পরিমাণে ঘাটতি থাকে এবং যথাযথ সে যদি শরবত এবং পানি রেগুলার খায় তাহলে কিন্তু তার লিভারটা কিছুটা রিকভার করে। তাই বলা হয়েছে যে সাধারণত এই রোগের চিকিৎসা দিয়ে মূলত সুস্থ থাকা যায়, কিন্তু পূর্ণ আরোগ্য এক্ষেত্রে লাভ করা যায় না। কিছু কিছু মারাত্মক ক্ষেত্রে যখন হ্যাপাটাইটিস বি ভাইরাসের কারণে লিভার সিরোসিসের মতন সিচুয়েশনে চলে আসে, তখন কিছু ঔষধ ডাক্তার তাকে দেয়, কিন্তু সেটা কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য সম্পূর্ণরূপে তাকে আরোগ্য করা যায় না। মূলত লিভার যদি রিকভার না করে বা লিভার যদি সেখানে অনেক সময় ডোনেশনও প্রয়োজন পড়ে এই ক্ষেত্রে, তো লিভার যদি রিকভার করতে পারে বা সে যদি বেঁচে রিভাইভ করতে পারে তাহলে তার কোনো সমস্যা হয় না। ওষুধগুলোর ক্ষেত্রে এখানে অ্যামোক্সিসিলিন, এছাড়া হচ্ছে মেট্রোনাইডাজোল এবং ভিটামিন সি সমৃদ্ধ কিছু ঔষধ, এগুলো ব্যবহার করে থাকেন চিকিৎসকরা, সাধারণত প্রেসক্রাইব করেন অসুস্থ রোগীকে। তো মূলত এগুলো আমরা দেখছি বিভিন্ন ধরনের চিকিৎসার পদ্ধতি যা দিয়ে রোগটাকে নিয়ন্ত্রণ করা যায়। তাই আমরা বলতে পারি যে এই যে হ্যাপাটাইটিস ভাইরাস গঠিত একটি রোগ, এটি চিকিৎসার চাইতে আমাদের প্রতিরোধের দিকেই বেশি নজর দেওয়া উচিত। এবং প্রতিরোধের ক্ষেত্রে আমি আবার বলছি, ব্যাপারটা পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, যদি কারো ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার হিস্ট্রি না থাকে, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন নিয়ে নেওয়া উচিত। সম্প্রতি আমাদের করোনা ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে এবং করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো যারা মূলত হচ্ছে ট্রিটমেন্ট এখনও করেননি বা ভ্যাকসিন নেননি বা যাদের করোনা রোগ হয়নি, তারাও কিন্তু এই ভ্যাকসিনটা নিয়ে নিতে পারেন খুব তাড়াতাড়ি। কারণ ভ্যাকসিন নিলে মূলত তার শরীরে একটি অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে বা ভ্যাকসিনের যেই ভাইরাসের বিরুদ্ধে একটি প্রতিরোধ ব্যবস্থা তার শরীরে তৈরি হয়ে থাকবে। এছাড়া বলতে পারি সে হচ্ছে মূলত স্বাভাবিক, আমরা যেহেতু জানি যে করোনা ভাইরাসের ডিএনএর যে সিকোয়েন্স এটা কিন্তু চেঞ্জ হয়, অর্থাৎ সে মিউটেন্ট করতে পারে, তার বৈশিষ্ট্য চেঞ্জ করতে পারে, সে চাইলে আরও মারাত্মক ভাইরাসের রূপ নিতে পারে। তো এই ধরনের সিমটম থেকে বেঁচে থাকার জন্য বা ভ্যাকসিনটা নেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভ্যাকসিন নিলে অ্যাটলিস্ট স্বাভাবিক বা আমরা যে নর্মাল স্ট্র্যান্ডের যে করোনা ভ্যাকসিনগুলো যেটা খুবই খারাপ, সেগুলো অর্থাৎ খারাপের সূচনা যেটা, সেখান থেকে কিন্তু আমরা বেঁচে থাকতে পারি এই ভ্যাকসিনের মাধ্যমে।
সর্বোপরি আরেকবার বলে দিতেছি, হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে তো আমাদের প্রতিরোধটাই মেইন। এখানে রক্ত দেওয়া নেওয়ার ক্ষেত্রে খুবই সাবধানতা বজায় রাখতে হবে। এক সিরিঞ্জ একজনের বেশি ইউজ করা পুরাই নিষেধ, অর্থাৎ ডিসপোজেবল যেটা বলেছি সিরিঞ্জ ব্যবহার করতে হবে, এবং এক সিরিঞ্জ ইউজ করার পরে অর্থাৎ সেটা ডিসপোজ করে ফেলে দিতে হবে। আক্রান্ত ব্যক্তির সাথে কোনো ধরনের যৌন মিলন করা যাবে না, বা গেলেও সেখানে প্রোটেকশন টোটালি ইউজ করতে হবে। তারপরে ব্যক্তিগত দ্রব্য যেমন টুথব্রাশ, রেজার, নেইল কাটার, রক্ত গ্রহণের যন্ত্রপাতি, এটা একজনের অন্যজন ব্যবহার না করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ফ্যামিলির মধ্যে অনেক সময় দেখা যায়, এটা খুবই খারাপ একটা অভ্যাস, একজনের জিনিস আর একজন ইউজ করা, এটা অবশ্যই করা যাবে না। এছাড়া চুল কাটার সময় খুবই সাবধান, সেলুনে যে অবশ্যই তাকে বলতে হবে, সেলুনে যে তাকে অবশ্যই, যে বারবার বা যে হচ্ছে চুল কাটে বা শেভ করে, তাকে অবশ্যই বলে দিতে হবে এক ব্লেড, তার জন্য আলাদা ব্লেড ইউজ করার জন্য। প্রত্যেকজন মানুষ আলাদা আলাদা ব্লেড ইউজ করবে, অর্থাৎ একজনের ব্লাডের বিন্দু পরিমাণ কন্টামিনেশন যাতে আরেকজনের শরীরে না যেতে পারে। কারণ খুবই খারাপ, একটা ভাইরাস বা দুইটা ভাইরাসও যদি অর্থাৎ শরীরে যদি ঢুকে যায়, আমরা এই চ্যাপ্টারে দেখেছি যে দুইটা উপায়ে এই ভাইরাস মূলত হচ্ছে তাদের বংশবৃদ্ধি করে, লাইসোজেনিক চক্র এবং লাইটিক চক্র। শত শত ভাইরাস একটা ভাইরাস থেকে বংশবৃদ্ধি করতে পারে, অর্থাৎ একটা ভাইরাস থেকে শত শত ভাইরাস নতুন আসতে পারে, অর্থাৎ শত শত কোষ নতুনভাবে আক্রান্ত হতে পারে। সো ভাইরাসের সংক্রমণটা কিন্তু খুবই মারাত্মক এবং খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশন তৈরি করতে পারে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে প্রতিরোধমূলক ব্যবস্থাটা আমাদের খুবই ভালোভাবে মেনটেন করা উচিত, এবং কোনোভাবেই যাতে আমাদের শরীরে ডিহাইড্রেশন না হয়। যদি হয়েও যায়, আমরা যেহেতু সুপ্তাবস্থায় এটা অনেক দিন থাকে, ডিহাইড্রেশনে শরীর থাকবে না, আমরা প্রচুর পরিমাণে পানি খাবো এবং যথাযথ বিশ্রাম নিব পরিমিত পরিমাণে। যদি পারি, যদি ভাইরাস দ্বারা আগেই আক্রান্ত যদি না হয়ে থাকি, অবশ্যই পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন গ্রহণ করব। তো এই ছিল মূলত আজকের ক্লাসে হেপাটাইটিস বি ভাইরাস এর বিভিন্ন ধরনের ভাইরাসের নাম এবং সেগুলো দ্বারা আক্রান্ত রোগ, এবং যথারীতি যেই জন্ডিস, সেই জন্ডিসের বিভিন্ন লক্ষণ, কারণ এবং প্রতিরোধ ব্যবস্থা। আশা করি তোমরা এই জন্ডিস থেকে নিজেদের সুস্থ রাখতে পারবে। সেই আশা রেখেই আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। যারা কোনো টপিক যদি বুঝতে না পারো, অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন করবে। তোমাদের সুস্থ দেহ এবং সুস্থ জীবন কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।